আমার স্বামী ভুল করে আমার অ্যাকাউন্টে ৩,৮৫,০০০ টাকা ট্রান্সফার করে দিল, সাথে একটা ছোট্ট নোট লেখা, ফারহানার বেবি শাওয়ার আর আমাদের সন্তানের জন্য। তখন আমি ৭ মাসের গর্ভবতী। কান্না করতে করতে আমার পেট শক্ত হয়ে গেছে। আর আমার ক্রেডিট কার্ডের লিমিট একদম শেষ, কারণ ও সবসময় অজুহাত দিত যে কোম্পানির অবস্থা খুব খারাপ, ব্যবসায় মন্দা যাচ্ছে। সে রাতে আমি কোনো চিৎকার চেঁচামেচি করিনি, শুধু একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আর ওর বলা প্রতিটি মিথ্যে কথা টেবিলের ওপর কয়েন সাজানোর মতো করে একটা একটা করে গুনতে শুরু করলাম। টাকাটা অ্যাকাউন্টে এসেছিল রাত ১১:৪৩। আমি তখন রান্নাঘরে বসেছিলাম, ক্লান্ত, ফুলা পা দুটো একটা উল্টানো বালতির ওপর রেখে অপেক্ষা করছিলাম কখন ক্যামোমাইল চায়ের পানিটা ফুটবে। বাইরে তখন ঢাকার সেই বিষণ্ণ বৃষ্টি হচ্ছিল, যেন আকাশটাও জানে কিভাবে গোপন কথা লুকিয়ে রাখতে হয়। টেবিলের ওপর আমার ফোনটা কেঁপে উঠল। টাকা জমা হয়েছে ৩,৮৫,০০০ টাকা। প্রথমে ভেবেছিলাম আসিফ, আমার স্বামী, হয়তো অবশেষে আমাদের অনাগত মেয়ের খাট কিনার টাকাটা পাঠিয়েছে। গত ৩ সপ্তাহ ধরে এটা নিয়ে আমাদের ঝগড়া চলছিল, কারণ ওর দাবি ছিল কোনো টাকা নেই, আমি নাকি বেশি বাড়াবাড়ি করছি। আর একটা নবজাতকের জন্য এত নতুন জিনিসের কোনো দরকার নেই। কিন্তু যখন মেসেজের নিচের নোটটা পড়লাম, আমার বুকটা কেঁপে উঠল। ফারহানার বেবি শাওয়ার আর আমাদের সন্তানের জন্য, আই লাভ ইউ। আমার মনে হলো চারপাশের সবকিছু যেন দুলছে। আমাদের সন্তান, ফারহানা, আই লাভ ইউ। আমি স্ক্রিনের দিকে এমনভাবে তাকিয়ে রইলাম যেন কালো পিঁপড়েরা আমার আঙুল বেয়ে ওপরে উঠছে। ঠিক তখনই আমার পেটের ভেতর মেয়েটা আলতো করে নড়ে উঠল, একটা নিষ্পাপ লাথি, আর ওটাই আমাকে শক্ত করল। আমি জোরে কেঁদে উঠিনি, ফোনটা ছুঁড়ে ফেলে দিইনি, আসিফকে ফোনও করিনি। আমি শুধু শ্বাস নিলাম, ১ বার, ২ বার, ৩ বার। কারণ আমার মা সবসময় বলতেন, আহত নারী কাঁদতে পারে মায়া, কিন্তু একজন বুদ্ধিমান নারী আগে প্রমাণ জোগাড় করে। আমি একটা স্ক্রিনশট নিলাম, সময়টা দেখে রাখলাম, ইমেজটা নিজের ইমেলে পাঠিয়ে রাখলাম। তারপর ব্যাংকিং অ্যাপ খুলে রসিদটা ডাউনলোড করে নিলাম। আসিফ যখন বাড়ি ফিরল তখন রাত প্রায় ১টা। গা থেকে দামি পারফিউম আর মাউথওয়াশের গন্ধ আসছিল। তুমি এখনো জেগে আছো? নিজের স্যুটের জ্যাকেটটা সোফায় রাখতে রাখতে ও জিজ্ঞেস করল, যেন ও এইমাত্র দুনিয়া উদ্ধার করে ফিরল। আমি ডাইনিং রুম থেকে ওর দিকে তাকালাম, ঘুম আসছিল না। তোমার এই প্রেগনেন্সির নাটক আবার শুরু হলো? তোমাকে বলেছিলাম না রাতে ঝাল খাবার দাবার খাবে না? আমি আস্তে করে দাঁড়ালাম, পেটটা প্রচণ্ড ব্যথা করছিল, পা দুটো ভারী লাগছিল, আর বুকটা একদম পাথর হয়ে গিয়েছিল। মিটিং কেমন হলো? ওয়াটার ডিসপেন্সার থেকে পানি ঢালল। খুব খাটুনি গেছে, ক্লায়েন্ট, হিসাব নিকাশ, চাপ, বুঝতেই তো পারছো। সেজন্যই বলছিলাম, খরচের জন্য আমাকে চাপ দিও না, ঠিক আছে? আমি যতটুকু পারছি করছি। আমার প্রায় হাসি পেয়ে গেল। ও নাকি যতটুকু পারছে করছে। অন্য একটা মেয়ের বেবি শাওয়ারের জন্য ৩,৮৫,০০০ টাকা? অবশ্যই, আমি বললাম। তুমি ফ্রেশ হয়ে নাও। আসিফ আমার দিকে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো, যেন ও একটা ঝগড়ার আশা করছিল। আগে আমি খুব হুট করে রেগে যেতাম, কষ্ট পেলে চিৎকার করতাম, অনেক প্রশ্ন করতাম। ওর মুখের ভাব, ওর নীরবতা, ওর শার্টের কলার, সবকিছু খুঁটিয়ে দেখতাম। কিন্তু সেরাতে আমি ওকে কিছুই দিলাম না, এক ফোঁটা চোখের পানি না, কোনো সূত্রও না। পরদিন সকালেও যখন বাথরুমে, ওর ফোনটা ড্রেসিং টেবিলের ওপর কেঁপে উঠল। আমি ওটা ধরলাম না। একজন সন্দেহবাতিগ্রস্ত স্ত্রীর মতো, চোরের মতো দেখার আর প্রয়োজন নেই আমার। এখন আমাকে একজন আইনজীবীর মতো কেস ফাইল তৈরি করতে হবে। স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, ফারহানা, বাবু, তুমি কাল রাতে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছ। তোমার বউ কিছু বলেছে? ও দেখলে ওর মুখটা কেমন হবে ভাবতেই আমার হাসি পাচ্ছে। আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই আর একটা মেসেজ এলো, মনে রেখো, আজ কিন্তু ভেনিউর টাকা শোধ করতে হবে। তোমার মা বললেন ডেলিভারির পর উনি মায়াকে বুঝিয়ে শুনিয়ে বাড়ির কাগজে সই করিয়ে নেবেন। ঠিক সেই মুহূর্তে আমি অন্য কিছু টের পেলাম। এটা শুধু একটা পরকীয়া নয়, এটা একটা বড় চক্রান্ত। ওর মা, মানে আমার শাশুড়ি আয়েশা বেগম, গত কয়েক মাস ধরে আমাকে বলছিলেন যে আমাদের কাগজপত্রের ঝামেলাগুলো মিটিয়ে ফেলা উচিত, কারণ আসিফ নাকি কোম্পানিতে বড় প্রমোশন পাচ্ছে এবং আমাদের নিজেদের সুরক্ষিত রাখা দরকার। উনি আমাকে গুলশানের একটা নোটারি অফিসে ২ বার নিয়ে গিয়েছিলেন, জোর করছিলেন যেন আমি আমাদের বৈবাহিক সম্পত্তির চুক্তির একটা সংশোধনীতে সই করি। এটা জাস্ট একটা নিয়ম রে মা। উনি সেই মিষ্টি গলায় বলতেন, যে গলা দিয়ে উনি বিষ ঢালতেন। তুমি তো এইসব বুঝবে না, আসিফ টাকা পয়সার ব্যাপারটা ভালো বোঝে। আমি রাজি হইনি, কারণ আমার খটকা লেগেছিল। এখন বুঝলাম আসল রহস্য কি। সেদিনই আসিফ বাইরে যাওয়ার পর আমি আলমারি থেকে একটা জুতার বাক্স বের করলাম।
তার ভেতরে আমার কাছে অনেক রসিদ, ব্যাংকের স্টেটমেন্ট, পুরনো স্ক্রিনশট, ওর ভাগ্নে ভাতিজাদের স্কুলের বেতন, যেগুলোকে ও লোন বলতো, এবং আমার ক্রেডিট কার্ড দিয়ে বাচ্চাদের দোকানে কেনাকাটার রেকর্ড ছিল, যেসব দোকানে আমি কোনোদিন যাইনি। এত বছর ধরে ওরা আমাকে বিশ্বাস করিয়েছিল যে আমি নাকি খুব অগোছালো, অতিরিক্ত নাটক করি, আমি নাকি সংসারে কোনো অবদান রাখি না, কারণ আমি ঘরে বসে 3টা ছোট ব্র্যান্ডের জন্য ফ্রিল্যান্স ডিজাইনিংয়ের কাজ করি। কিন্তু সত্যটা ছিল সম্পূর্ণ উল্টো। আমি বাজারের টাকা দিতাম, বিদ্যুৎ বিল দিতাম। আমার বাবা মারা যাওয়ার পর যে টাকাটা পেয়েছিলাম সেটা দিয়ে এই ফ্ল্যাটের ডাউন পেমেন্ট আমিই দিয়েছিলাম। যদিও আসিফের পরিবার সবাইকে বলে বেড়াতো যে আসিফ নাকি আমাকে উদ্ধার করেছে, কিন্তু ফ্ল্যাটের আসল দলিলটা আমার নামেই ছিল। ওরা একটা জিনিস জানতো না, আমি কোনোদিন কাগজের ছোট ছোট লেখাগুলো না পড়ে সই করতাম না। দুপুরে আমি আমার বান্ধবী তানিয়ার সাথে দেখা করতে গেলাম। ও একজন ফ্যামিলি লয়ার। আমরা ধানমন্ডির একটা ক্যাফেতে বসলাম। ও ল্যাপটপ, চোখে কালো সানগ্লাস আর এমন একটা চাউনি নিয়ে এলো যা দেখলেই বোঝা যায়। যেসব পুরুষ নিজেদের অতিরিক্ত চালাক মনে করে তাদেরও খুব ভালো করেই চেনে। আমি ওকে সবকিছু দেখালাম, টাকা ট্রান্সফারের মেসেজ, ফারহানার মেসেজ, ব্যাংক স্টেটমেন্ট, রশিদের ছবি। তানিয়া আমার কথায় কোনো বাধা দিল না, শুধু ওর ঠোঁট দুটো শক্ত হয়ে আসছিল। মায়া সব দেখার পরও বলল, এটা শুধু প্রতারণা নয়, এটা মানসিক ও আর্থিক জালিয়াতি এবং সম্ভবত তোমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা। আমি আবার আমার বাচ্চার নড়ে ওঠা অনুভব করলাম। আমি এখন কি করব? তানিয়া আস্তে করে ল্যাপটপটা বন্ধ করল। এখনো কিছু করবে না। কিছু করব না? ওদের সামনে কিচ্ছু না। তুমি হাসবে, ওদের ভাবতে দাও তুমি একজন ক্লান্ত, বোকা, অন্তঃসত্ত্বা স্ত্রী। কিন্তু আজ থেকেই তুমি তোমার অ্যাকাউন্ট আলাদা করবে, ওর অ্যাক্সেস ব্লক করবে, সবকিছুর ডুপ্লিকেট কপি তুলবে, সব ব্যাকআপ রাখবে এবং ভুলেও কোনো কাগজে সই করবে না। আসিফের কাছে আমার অ্যাকাউন্টের একটা সাপ্লিমেন্টারি কার্ড আছে, সেটা আজকেই বাতিল করো। ও তো টের পেয়ে যাবে। তানিয়া মৃদু হাসল। টের পাক না, ফারহানার অনুষ্ঠানের জন্য যখন সোনার বেলুন কেনার টাকা দিতে পারবে না, তখন টের পাক। সেদিন বিকেলে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশের একটা বেঞ্চে বসে আমি ব্যাংকে ফোন করলাম। আমি আসিফের কার্ডটা ব্লক করে দিলাম, পাসওয়ার্ড বদলে ফেললাম, সব অ্যালার্ট চালু করলাম, আর গত 12 মাসের লেনদেনের বিবরণী চেয়ে আবেদন করলাম। সন্ধ্যা 6:18 আসিফ আমাকে ফোন করল। আমি ধরলাম না। তারপর ওর মেসেজ এলো, কার্ড ডিক্লাইন দেখাচ্ছে কেন? তারপর আর একটা, মায়া উত্তর দাও। তারপর আরও একটা, আমি একটা ইম্পর্টেন্ট জায়গায় আছি, তোমার এই ন্যাকামি বন্ধ করো। আমি ফোনের দিকে তাকালাম এবং নোটিফিকেশন বন্ধ করে দিলাম। রাত 8টায়ও প্রচণ্ড রেগে বাড়ি ফিরল। তুমি কি কার্ড ব্লক করেছো? দরজা থেকে ইউ চেঁচিয়ে জিজ্ঞেস করল। আমি লিভিং রুমে বসে বাচ্চার জামাকাপড় ভাঁজ করছিলাম। একটা হলুদ রঙের ফ্রক, একটা সাদা টুপি, ছোট ছোট মোজা, যেগুলো দেখে আমার বুকের ভিতরটা মুচড়ে উঠছিল। হ্যাঁ, আমি শান্তভাবে বললাম। কেন? কারণ ওটা আমার নামের কার্ড ছিল। ওর মুখের রং বদলে গেল। আমরা বিবাহিত? ঠিক তাই। তুমি বিক্রেতাদের সামনে আমাকে ছোট করলে, কি আফসোস। আসসালামু আলাইকুম গাইজ। সো এটা ছিল মায়া গল্পের ফার্স্ট পার্ট। তোমরা চাইলে এটার সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট নিয়ে আসবো। কমেন্ট করো পার্ট 2। সো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।